আমার বিয়ে হয়েছে ৫ বছর হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। আমার শাশুড়ি সবসময় আমায় অপবাদ দিয়ে কথা বলত। কিন্তু আমায় কোনো ডাক্তারও দেখাতো না। বলতো আমার সমস্যা। তাই একটা পর্যায়ে আমার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হলো। শাশুড়ি বলল, আমি আমার ছেলেকে আরও একটি বিয়ে করাবো। আমি এই কথা শুনে কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আর তাই বাধ্য হয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, তোমার বাচ্চা হবে, কিন্তু আমার কিছু পরামর্শ মানতে হবে। আমি বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ডাক্তার বলল, আমি তোমায় এমন চিকিৎসা দিব যা কাউকে বলা যাবে না। আমিও রাজি হলাম। কিন্তু ডাক্তার সাহেব চিকিৎসার নামে একদিন রাতে আমার সাথে যা করেছিল তা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে আসল ঘটনাটি খুলি বলি। আমার নাম ডাক্তার অজয় কুমার। আমি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না বা গর্ভজনিত সমস্যা, এই চিকিৎসাগুলো আমি দিয়ে থাকি। তাই হাসপাতালে সব সময় সিরিয়ালে আমার গর্ভবতী মহিলা বা যাদের বাচ্চা ধারণ ক্ষমতা নেই, এ ধরনের মহিলাদের সিরিয়াল সবসময় লেগেই থাকে। আর তোমাদেরকে বলে রাখা ভালো, আমি দেখতে বেশ হ্যান্ডসাম। আমার উচ্চতা সরাসরি 6 ফিট এবং দেখতে অনেকটা ফর্সা। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে একদিন হঠাৎ করে একটি মেয়ে চিকিৎসা নিতে আসলো। তার সমস্যা হচ্ছে প্রায় 5 বছর যাবত বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর যেহেতু আমি একজন গাইনি বিশেষজ্ঞ এবং আমার এলাকার মধ্যে অনেক নামকরা, তাই মেয়েটি আমার কাছে আসলো এবং সমস্ত কিছু খুলে বলল। তখন আমি তাকে বিভিন্ন রকমের টেস্ট দিলাম এবং পরীক্ষা করে দেখলাম যে তার বাচ্চা ধরার ক্ষমতা সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও তার বাচ্চা হচ্ছে না। তাহলে কি কারণ হতে পারে আমি চিন্তা করতে লাগলাম। অবশেষে আমি বুঝতে পারলাম এটা তার স্বামীর সমস্যাজনিত কারণ ছাড়া আর কিছু না। তাই আমি তাকে আমার পার্সোনাল চেম্বারে ডেকে পাঠালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তোমার পারিবারিক পরিস্থিতি এখন কেমন? মানে যেহেতু তোমার বাচ্চা হচ্ছে না, এজন্য তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সাথে কেমন ব্যবহার করছে? তখন সেই মেয়েটি অনেক কান্নাকাটি করল আমার কাছে এবং সমস্ত কিছু খুলে বলল যে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোক, এমনকি এখন নিজের স্বামী ও তার সাথে ভালো ব্যবহার করে না এবং ভালো চোখে দেখতে পায় না, কারণ তার বাচ্চা হচ্ছে না। অর্থাৎ তার সমস্ত দুর্বল পয়েন্টগুলো আমি শুনে নিলাম। আর তারপরে তাকে আমি একটা অফার করলাম যে আমি তোমাকে যে কোনো চিকিৎসার মাধ্যমে বাচ্চা দিতে পারি, তবে একটি শর্ত আছে। সেটা হচ্ছে আমি তোমাকে যে সমস্ত চিকিৎসার কথা বলব সবগুলো মেনে নিতে হবে। কোনোরকম অজুহাত বা আপত্তি করা যাবে না। তাহলেই তোমার বাচ্চা হবে। এ কথা শোনার পর মেয়েটি অনেক খুশি হল এবং বলল, স্যার আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তবুও আমার একটি বাচ্চা দরকার, কারণ বাচ্চা ছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে একদম অসহায় এবং আমরা অনেক গরিব ফ্যামিলির লোক। যদি তারা আমাকে ছেড়ে দেয় তাহলে আমার বাবা অনেক বিপদে পড়ে যাবে। তাই আপনি যেভাবেই হোক আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন। যখন মেয়েটি এই কথাগুলো বলল, আমি ভাবলাম এখন আমি তাকে যা বলি তাই মানবে। আমি বললাম, দেখো তুমি কিছু মনে করো না। আসলে তোমার মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাইনি। মেইন সমস্যা তোমার স্বামীর মধ্যে হতে পারে। কিন্তু তুমি যদি এই কথা তোমার স্বামীকে গিয়ে বল, তোমার স্বামী কখনো বিশ্বাস করবে না এবং তোমাকে উল্টো বকাবকি করবে এবং তালাক দিয়ে দিবে, কারণ তোমার সব কিছু ঠিকঠাক আছে। এ কথা শোনার পর মেয়েটি প্রথমে একটু ধুম ধরে চিন্তা করল। তারপর বলল, আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যে চিকিৎসা দিবেন সেই চিকিৎসা আমি মেনে নিব, কিন্তু আমার বাচ্চা অবশ্যই চাই। আমি বললাম, আমি তোমাকে যে চিকিৎসাটা করব সেটা কাউকে বলা যাবে না। মেয়েটি বলল, ঠিক আছে স্যার, আমি কাউকে বলবো না। আমি বললাম, আমি তোমাকে চিকিৎসা দেওয়ার পর যদি তোমার বাচ্চা না হয়, যদি বাচ্চা না হয় তাহলে আমি বুঝব। ডাক্তারের কথা শুনে আমি অনেক আস্থা পেলাম। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তাও সন্তান হলো না। আর আপনার চিকিৎসার মাধ্যমে আমি মা হতে পারবো, এটা ভেবে আমার অনেক খুশি মনে হলো। তারপর আমার সঙ্গে বোঝাপড়া করবে। তাহলে তুমি যদি রাজি থাকো, দেরি না করে আমি তোমার চিকিৎসা শুরু করে দিতে পারি। তখন মেয়েটি বলল যে স্যার আপনি এখনই করতে পারেন চিকিৎসা। আমি বললাম, আমি তোমাকে যে চিকিৎসা করব সেটা এখানে সম্ভব না। তাহলে কোথায় সম্ভব? আপনার যেখানে সম্ভব সেইখানেই আমার চিকিৎসা করুন স্যার।
স্যার, চিকিৎসার খরচ সম্পর্কে আপনার চিন্তা করতে হবে। আমার বাবার বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো আমি বিক্রি করে দেব। ডাক্তার বলল, আরে আমি তোমার চিকিৎসা করব, এটাতে তোমার খরচ তেমন হবে না। খরচ হবে না বললেই চলে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি অনেক দয়ালু মানুষ। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। ডাক্তার সাহেব বলল, ঠিক আছে, আমি তোমাকে যেদিন আসতে বলবো সেই দিন তুমি আসবে। আর হ্যাঁ, আমার এই চেম্বারে চিকিৎসা করা যাবে না। তুমি আমার বাসার চেম্বারে আসতে হবে। আমি ডাক্তারের কথা শুনে বললাম, ঠিক আছে স্যার, আপনি যেখানে বলবেন আমি সেই জায়গায় গিয়ে আমি চিকিৎসা নিব। ডাক্তার আরও একটি কথা আমায় জানিয়ে দিলেন, তিনি বললেন যে যেদিন আমি চিকিৎসা নিব সেদিন যেন আমি একা আসি। আমার সঙ্গে অন্য কেউ আসতে পারবে না। আমি এই কথাটা শুনে কিছুটা আশ্চর্য হলাম। আমি তখন একটু চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবলাম, চিন্তা করলে হবে না। আমার চিকিৎসার মাধ্যমে বাচ্চা চাই। আমি বললাম, স্যার আমি কোনোদিন আসব। ডাক্তার বলল, তোমার ফোন নাম্বারটি দিয়ে যাও। আমি তোমাকে যেদিন কল করব ঠিক সেই দিন তুমি বাসার চেম্বারে চলে আসবে। ডাক্তার বলল, আমার একটি কার্ড নিয়ে যাও, এই কার্ডে আমার বাসার ঠিকানা দেওয়া আছে। আমি যেদিন তোমায় ফোন করব ঠিক সেই দিন চলে আসবে। আমি বললাম, ঠিক আছে স্যার। আমি বাড়িতে ফিরে আসলাম। এসে দেখি আমার স্বামী ঘরে মন খারাপ করে শুয়ে আছে। আমার স্বামী আমায় জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি? আমি বললাম, আমি একটু বাপের বাড়ি গেছিলাম। আব্বার শরীরটা তেমন ভালো ছিল না তাই। আমার স্বামী বলল, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। আমি তাকে বললাম, দেখো আমি তোমার নাম্বারে ফোন দিয়েছিলাম। তখন তোমার ফোন বন্ধ ছিল, আর তাছাড়া তুমি বাড়িতে ছিলে না। আর তাই বাবার অসুস্থতার কথা চিন্তা করে চলে গেছিলাম। আমার স্বামী বলল, আমি মানছি আমি বাড়িতে ছিলাম না। আমার মা তো ছিল। মায়ের কাছে বলে যেতে পারতে। আমি তখন বললাম, মা তো শুধু আমায় বকাশকা করে আমাকে দেখতে পারে না। সবসময় কুটা দিয়ে কথা বলে আমি নাকি এ বাড়িতে পোড়া কপাল নিয়ে এসেছি। আমার সন্তান হয় না। এটা কি আমার দোষ? আল্লাহ যদি না দেন তাহলে আমাদের কোনো হাত আছে? আপনার মায়ের কথা আমার আর সহ্য হয় না। আমি কত অপমান সহ্য করে তোমার বাড়িতে আছি। আমি এতে কিছু মনে করি না। আমি আম্মার কথায় কিছু মনে করি না। আমি ভাবি যে এরকম সবার বেলায় হতে পারে। আমার স্বামী বলল, তাই বলে কি আমার মায়ের কাছে বলে যাবে না? আমি বললাম, ঠিক আছে, এইবার আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে কোথাও গেলে আমি আপনাকে না পেলে মাকে বলে যাব। আমি জানি এখন আমার স্বামীর কাছে ভুল স্বীকার না করলে সে সারাক্ষণ বকবক করবে। এর চাইতে ভুল স্বীকার করলেই তার কাছে আমি ভালো। আর তার কাছে ভালো থাকার জন্য আমি মাথাটা নিচু করে দিলাম। আমার স্বামী তখন আমায় আদেশ করে বলল, আর কোনোদিন তার অনুমতি ছাড়া যেন বাড়ির বাহিরে না যাই। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাব না। এরপর দিন ডাক্তার সাহেব রাত ৮টার দিকে আমায় ফোন দিল। আর বলল, তুমি আজ আমার বাসার চেম্বারে আসো। আজ তুমি আমার সাথে দেখা করো। আজ তোমাকে সঠিক চিকিৎসা দিব। আমি বললাম, ডাক্তার সাহেব এখন তো রাত হয়ে গেছে, দিনে আসলে হয় না। ডাক্তার সাহেব তখন আমায় ধমক দিয়ে বলল, তুমি কি আমারে অন্যদের মতো মনে করো? আমি একজন ডাক্তার, আমি সারাদিন বিজি থাকি। আমার প্রতিদিন হাজার হাজার রোগী দেখতে হয়। কিন্তু তোমার রোগটা একটু ভিন্ন, তাই তোমাকে আমার বাসার চেম্বারে আসতে বললাম। তুমি মনে করছো আমি দিনে ফ্রি থাকি? আমার রাতে ছাড়া আর সময় নাই। যদি চিকিৎসা নিতে চাও তাহলে আজ চলে এসো। আমার মতো এরকম ডাক্তার আর পাবে না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আমি আসছি। এখন আমি চিন্তা করতে লাগলাম বাড়ি থেকে কিভাবে বের হব। কারণ আমি যদি রাতে ঘর থেকে বের হই তাহলে আমার স্বামী আমাকে সন্দেহ করবে। আর তাই আমি এখন কি বলে ঘর থেকে বের হই? মাত্র ২ দিন আগে আমি আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলে ঘর থেকে বের হলাম। আজ যদি জানতে পারে আমি আবার না বলে ঘর থেকে বাহিরে গেছি তাহলে আমার সমস্যা হবে। আমি এক মহাচিন্তায় পড়ে গেলাম। অন্যদিকে ডাক্তার আমার জন্য অপেক্ষায় আছে। আমি এখন কি করব? আমি সিদ্ধান্ত নিলাম আমার আজ যে করে হোক আমার ডাক্তারের কাছে যেতে হবে আর চিকিৎসাটা নিতে হবে। আমি আমার শাশুড়ি মাকে মিথ্যা বললাম, মা আমি কিছুক্ষণের জন্য আমার বাপের বাড়ি যাব। আমার বাবা খুব অসুস্থ, আমার এখনই চলে যেতে হবে। আমার স্বামী ঘরে ছিল না। আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, আমার এখন বাপের বাড়ি যেতে হবে, কারণ আমার বাবা খুব অসুস্থ। আমার স্বামী বলল, ঠিক আছে চলে যাও।
আমি তাড়াতাড়ি বোকরা পরে আমি রেডি হয়ে বাড়ি থেকে রওনা দিলাম। আমার শাশুড়ি মা আমার কথার কোনো উত্তর দিল না। আমি কোনো কিছু চিন্তা না করে ডাক্তারের বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলাম। এই মুহূর্তে ডাক্তার সাহেবের ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই ডাক্তার বলল, তুমি আসবে আজ? যদি না আসো আমি আর কোনোদিন আমি তোমার চিকিৎসা দিতে পারবো না। আমিও দিব না। আমি ডাক্তার সাহেবকে বললাম, আমি রাস্তায় আছি, আমি আসতেছি। আপনি কিছুক্ষণ ওয়েট করেন। আমি আসতেছি। ডাক্তার বলল, ঠিক আছে। ডাক্তার সাহেব তখন চিন্তায় পড়ে গেলেন। ডাক্তার সাহেব বললেন, আজ আমি আমার স্ত্রীকে বলবো আমার একজন জটিল রোগী আমার সাথে দেখা করতে আসছে, আর তাই আমার চিকিৎসা দিতে হবে। আমার স্ত্রী জিজ্ঞেস করল, মেয়ে না ছেলে? আমি বললাম, মেয়ে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজ ডাক্তারের আসল রহস্য জানতে পারব। আমার স্ত্রী বলল, তাহলে তুমি তাকে চিকিৎসা কি বাসায় করবে? আমি বললাম, ওনার একটু জটিল সমস্যা, তাই আজ চেম্বারে আসতে পারিনি তো, আর তাই এখন বাসায় আসছে। ঠিক আছে, তোমার রোগীর চিকিৎসা করো। এর আগে আরো 5 জন মেয়ে তোমার বাসায় আসছে চিকিৎসার জন্য। আমি বুঝলাম না রাতে আসে কেন। আমি আজ দেখব আমার স্বামী কি চিকিৎসা দেয়। আমি আমার স্বামীর উদ্দেশ্য জানার জন্য আমি আগে থেকেই ওনার পার্সোনাল রুমে লুকিয়ে পড়ি। মেয়েটি তখন রুমে এসে হাজির। ডাক্তার সাহেব বলল, তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ডাক্তার বলল, আজ তোমার সারা রাত এখানে থাকতে হবে, কারণ এই চিকিৎসা করতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমি ডাক্তার সাহেবকে বললাম, কোনো সমস্যা নাই, আমি বাড়ি থেকে বলে এসেছি। ডাক্তার বলল, তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আজ যে চিকিৎসাটা আমি তোমায় দিব তুমি কিন্তু কাউকে বলতে পারবা না। ঠিক আছে ডক্টর সাহেব, আমি কাউকে বলবো না। আপনি আমার চিকিৎসা শুরু করতে পারেন। ডাক্তার বলল, ঠিক আছে, তুমি বেডে শুয়ে পড়ো, কোনো নড়াচড়া করবে না। আমি বললাম, ঠিক আছে ডাক্তার, আমি বেডে শুয়ে পড়ছি। তখন আমি লক্ষ্য করলাম ডাক্তার সাহেব লাইট বন্ধ করে দিল। আমি বললাম, ডাক্তার সাহেব লাইট বন্ধ করলেন কেন? ডাক্তার সাহেব বলল, আমি তোমায় এখন যে চিকিৎসা দিব সেটা অন্ধকারে দিতে হয়। আমি বললাম, না ডাক্তার সাহেব, আমার খুব ভয় করছে, আমার সাথে কেউ আসেনি। আমি একা আপনার রুমে, আমার খুব ভয় করছে। ডাক্তার বলল, ভয়ের কিছু নাই, চিকিৎসা নিতে হলে ভয় করলে চলবে। ডাক্তার সাহেব যখন আমার বেডে আসলো, ঠিক তখনই লাইটটা জ্বলে উঠল। ডাক্তার সাহেব চমকে উঠল, লাইট কিভাবে জ্বলে উঠল? বাড়িতে কি ভূত এসেছে নাকি? আমার প্ল্যানটাই নষ্ট করে দিল। তখন আমার স্ত্রী বলল, হ্যাঁ, বাড়িতে ভূত এসেছে। এই যে দেখতে পাচ্ছ, আমিই তো ভূত। আমি বললাম, আশ্চর্য, তুমি না আমার রুমে ঘুমিয়েছিলে, তুমি এখানে কি করে আসলে? আমি বললাম, তোমার আসল চিকিৎসাটা দেখার জন্য আমি আগে থেকেই ঘরে লুকিয়েছিলাম। এই বুঝি তোমার চিকিৎসা? আমার স্ত্রীকে বললাম, তুমি যা ভাবছ আমি ঠিক তেমনটা নই। মেয়েদেরকে মিথ্যা কথা বলে তুমি এইভাবে চিকিৎসার নামে এসব করো। আমি ডাক্তার সাহেবের স্ত্রীর কথা শুনে চমকে উঠি, হায় আল্লাহ, আমি আজ বেঁচে গেলাম। আমি ডাক্তার সাহেবের উদ্দেশ্য বুঝতে পারিনি। তার বাহিরের চেহারাটা অনেক সুন্দর, কিন্তু ভিতরের দৃশ্যটা যে এত নোংরা আমি জানতাম না। আজ হয়তো আমি ডাক্তার সাহেবের স্ত্রীর জন্য বেঁচে গেলাম। ডাক্তার সাহেবের স্ত্রী আমাকে বলল, এই মেয়ে তোমার বাড়ি কই? আর তোমার মা বাবা স্বামী কেহ নাই? তোমার মাথায় কি সমস্যা আছে নাকি এই এত রাতে কেউ একা একা চিকিৎসা নিতে বের হয়? আমি তখন কেঁদে বললাম, দেখুন, আমার স্বামী আমারে কোনোদিন ডাক্তার দেখায় না। সে নিজেও ডাক্তার দেখায় না। ডাক্তার সাহেবের স্ত্রী বলল, আচ্ছা, আমার স্বামী তোমার রিপোর্ট দেখেছে? আমি বললাম, হে, আমার কোনো সমস্যা নেই, রিপোর্ট ভালো। তোমার সমস্যা নাই, তাহলে তুমি চিকিৎসা নিতে আসলে কেন? চিকিৎসা নিবে তোমার স্বামী। আমি তোমার স্বামীর জন্য কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ম করে খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি একটা বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করতাম। আমার বয়স 20 বছর। আমি দেখতে সুন্দরী ছিলাম। আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে একটা ছেলে ছিল। তার নাম স্বপন। সে ইন্টারে পড়ত। একদিন সেই ছেলেটি আমায় কিছু টাকার লোভ দেখিয়ে ঘরে বন্দি করে ফেলে। তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দিবে। প্রায় 3.5 বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে।
তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতো। আমরা তাকে আন্টি ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যাবে। হুট করে নতুন কাজের মহিলা কোথায় পাবে এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল। কারণ এখন ৮০% মহিলারাই গার্মেন্টসে চাকরি করছে। বাসা বাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয়। আম্মু টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দিবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। সবার কাজ তো আর পরিপাটি নয়। তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন। একদিন কাজ করিয়ে দেখতে হবে। ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নিবে। কথামতো একদিন মাত্র ২০-২৫ বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দর, পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন। এই মেয়ে বাসার কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেদিন কাজ করল মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা তার একমাত্র ছেলের সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়। এসেই সবার কাছে অনুরোধ করছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার স্বামী তার সাথে প্রতিদিন ঝগড়া করে। তাই সে চলে এসেছে। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর দুটো বাসা বাড়ির কাজ করছে বর্তমান। আগে কখনো করেনি। ১ তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগলো। একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুপিয়ে কাঁদছে সে। আমরা নানান রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি। এরপর থেকে প্রায় দেখতাম সে কাঁদছে। আমরা অনেকবার জিজ্ঞেস করার পর কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম। একদিন সে তার ছেলেকে নিয়ে এলো। প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগলো। আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম। যেহেতু বাচ্চাটা ছোট সেহেতু মাঝে মধ্যে আনতেই পারি। শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে চলে আসে। আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই। দেশের বাড়ি বরিশাল। এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসতো। আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম। বাচ্চাটা ভয় নিতে না চাইলে তার মায়ের কথাই নিত। খুবই শান্ত বাচ্চা ছিল। একদিন মেয়েটা বাচ্চাকে কোলে নিচে এসে আমাদের রান্নাঘরে বসল। আম্মু রান্না করছিল। আমি আম্মুকে সাহায্য করছিলাম। সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল। আমরা জিজ্ঞেস করার পর সে সবকিছু আমাদেরকে বিস্তারিত বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্য চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সবকিছু বর্ণনা করলাম। আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বড় ২ ভাইয়ের একজন সরকারি চাকরি করে, আরেকজন মুদি দোকানি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটি ছিল অন্যরকম। ধরাকে সরা জ্ঞান মনে করতাম। আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা। সবার এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই স্কুলের ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসত। শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সবসময় এটা সেটা উপহার দিত। একথা সে বুঝতে পেরে আর দেরি না করিনি। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার চরিত্র সম্পর্কে জানতে পারি। তার আচার আচরণ ভালো ছিল না। তার সাথে আমার ৬ মাস সংসার ঠিকই ছিল। এক পর্যায়ে তার কাছে থেকে আমি অবহেলা পেতে থাকি। আমাকে সে কোনো মূল্য দেয় না। আগের মতো সম্মান করে না। তার মিষ্টি কথা, টাকা খরচ, করুণ আবদার শুনে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম তার সাথেই সারা জীবনটা কাটিয়ে দিব। কিন্তু তার আর আমার কপালে ছিল না। আমার তার সাথে আমার ঝগড়া লেগেই থাকত। সে আমার কোনো কথাই শুনত না। শেষে বুঝতে পারলাম তার সাথে সারা জীবনটা কাটানো আমার পক্ষে আর সম্ভব না। আমার এক ছেলে সন্তান ছিল। আমি তাকে নিয়ে এ বাড়ি থেকে চলে আসলাম সারা জীবনের জন্য।
আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। বাবার পারিবারিক অবস্থাও তেমন ভালো না। বাবা বর্তমানে অসুস্থ। আমি ছাড়া বাবাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই। যারা ছিল তারা অনেক দূরে চাকরি করে। ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। এখন বাবাকে দেখাশোনা, আমার খরচ করার মতো কোনো পয়সা নেই। আর তাই বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় কাজ করতে এসেছি। আমি কাজের মহিলার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল। এই মেয়েটিকে এভাবে সে ফাঁকি দিতে পারল। এত সুন্দর একজন মহিলা। তার কথায় বুঝলাম আসলে সে একজন শান্ত নীরব প্রকৃতির লোক, আর এই মহিলাটাকে সে এভাবে ঠকাতে পারল। যাই হোক, কাজের মহিলাটি আমাদের বাসায় সকাল 6টায় আসে আর রাত 8টায় চলে যায়। আমি স্বপন, আমার বয়স 22, আমি এবার ইন্টারে পড়ি। কাজের মহিলাটি আমাকে সময় মতো চা বানিয়ে দেয়। কাপড় চোপড় ধোয়, খাওয়া দাওয়া সব কাজ করে এই মহিলাটি। মহিলাটির এই কষ্ট দেখে আমার খুব মায়া হতো। তার ছোট ছেলেটিকে নিয়ে আমাদের বাসার সকল কাজ করত। একদিন কাজের মেয়েটি আমায় বলল, স্যার, এ মাস শেষ হতে আরো 5 দিন বাকি, কিন্তু আজ আমার কিছু টাকার দরকার ছিল। কারণ বাবা খুবই অসুস্থ, বাবার জন্য আজ ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই। তাই যদি আজ আপনি 200 টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কাজের মহিলাকে নিয়ে আমি একটা রিকশায় করে বাজারে গেলাম। ঔষধ ফার্মেসি থেকে তার বাবার জন্য ঔষধ কিনে দিলাম। আর তাদের জন্য 2 কেজি গরুর মাংস কিনে দিলাম। আর 1000 টাকা তার হাতে ধরিয়ে দিলাম, নাও, এটা খরচ করো। কাজের মহিলা তখন আমায় বলল, এত বাজার দিলেন, আমার এত কিছু লাগবে না, শুধু ঔষধ দিলেই হবে বাবার জন্য। মহিলাটি ভেবেছিল তার বেতন থেকে হয়তো আমি টাকাগুলো কেটে দিব। মহিলা কোনোভাবেই গরুর মাংস নিতে চাইল না। আমি বললাম, আরে রাখুন সবগুলো, আমি এটা আপনাকে এ মাসে বোনাস দিলাম। আপনার বেতন ঠিকই আপনি পাবেন। কাজের মহিলাটি অবাক হয়ে বলল, দেখুন, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? সে বলল, আরে আজ যদি আমার একটা বোন থাকতো তাহলে আমি কি তাকে দেখতাম না? কিন্তু আমার কেমন জানি একটা সন্দেহ হলো, ছেলেটি আমাকে এভাবে আর্থিকভাবে সাহায্য করার কারণ কি? আমার কেমন জানি বিষয়টা অদ্ভুত লাগলো। যাই হোক, আমি বাজার নিয়ে বাড়িতে ফিরলাম। তারপর রান্না করে বাবাকে খাওয়ালাম। পরের দিন আবার যখন তার বাসায় কাজ করতে গেলাম, তখন বাসার ছেলেটি, মানে আমি যাকে স্যার বলে ডাকি, তার নাম স্বপন। সে আমাকে তার রুমে ডাকলো এবং বলল, আপনি আমার জন্য ভালো করে একটি চা বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি নিয়ে আসছি। স্বপন তখন আমায় বলল, আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমায় নাম ধরে ডাকবেন। আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়েছিলাম। তারপর চা নিয়ে আসলাম। চাটা খেয়ে সে আমার খুব প্রশংসা করল, আপনার হাতের চা অনেক ভালো হয়। আমি তার এই কথাটি শুনেও কিছুটা আশ্চর্য হলাম, কারণ ইদানিং লক্ষ্য করছি সে আমার প্রশংসা করছে। আমার কি লাগবে না লাগবে সবকিছু উনি দেখাশোনা করছে। একদিন স্বপনের মা বাবা ঢাকা বেড়াতে যাবে, কিন্তু স্বপন যাবে না। কারণ তার নাকি সামনে পরীক্ষা, আর তাই সমস্ত বাড়ির দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিলেন। তাদের আসতে নাকি 1 সপ্তাহ সময় লাগবে। আর তাও বলে গেলেন, আপনি এই 1 সপ্তাহ স্বপনের দেখাশোনা করবেন। আর রাতেও এ বাড়িতে থাকবেন। আমার কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের এই কথা পালন না করি তাহলে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। আর তাই বাধ্য হয়ে আমার 1 সপ্তাহ আমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার একটা ভয় কাজ করছিল স্বপনের জন্য, কারণ স্বপন ইদানিং আমার বাজার খরচ, তারপর বাবার ওষুধের খরচ কেন দিল। পরের দিন তার মা বাবা চলে গেল ঢাকার উদ্দেশ্যে। এখন বাড়িতে আমি আর ও কাজের মহিলাটি। এত বড় বাড়ি, আর সেই বাড়িতে শুধু দুজন মানুষ, আমার কেমন জানি একটা ভয় কাজ করছিল। স্বপন বাথরুমে স্নান করছিল, তখন আমায় ডাক দিয়ে বলল, বুয়া, আমি তোমায় ডাকছি, আমার কথা শুনতে পাওনি তুমি? আমি বললাম, বলুন স্যার। তখন সে বলল, তোয়ালেটা নিয়ে যেতে। আমি তার তোয়ালেটা এগিয়ে দিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে চলে আসলাম। আমি ভাবলাম, অন্য কোনো দিন তো আমায় সে বাথরুমে কোনো কাপড় নিয়ে যেতে ডাকে নাই, আজ কেন ডাকলো? স্বপনের প্রত্যেকটা কাজ আমার কাছে অদ্ভুত মনে হলো। রাতের খাবার দিতে গেলাম স্বপনের রুমে। স্বপন তখন আমায় বলল, আমি একটা কথা বলতে চাই, কথাটি শুনে যান। আমি বললাম, কি স্যার, বলুন। সে তখন বলল, দেখুন মা বাড়িতে থাকতে আমি মায়ের রুমে ঘুমাতাম। আমি একা একা রুমে ঘুমাতে ভয় পাই, তাই বলছিলাম। আমি তার কথা বুঝতে পারলাম।
কিন্তু আমি কোনোদিন দেখি নাই তার মায়ের রুমে তাকে ঘুমাতে। স্বপন তার রুমেই ঘুমাই একা একা, অথচ আজ বলছে সে একা থাকতে ভয় পায়। স্বপনের মন কি চায় তা আজও আমি জানতে পারিনি। আমি তখন বলেছিলাম, দেখুন আমি তো আপনার পাশের রুমে ঘুমাই, কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি নিয়ে আসব। দেখলাম স্বপনের মুখটা কিছুটা কালো হয়ে গেল। স্বপন বলল, ঠিক আছে। তারপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না। স্বপনের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে আমাকে টাকা দিল কেন, আমার মাথায় বারবার এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে সে আমাকে 5,000 টাকা দিয়ে বলল, এই টাকাটা রাখো। আমি বললাম, এত টাকা আমাকে কেন দিবেন? সে বলল, আপনার বাবার ওষুধ কিনে খাওয়ানোর জন্যই। কেন দিবেন আমায় এত টাকা? স্বপন বলল, এমনিতেই দিলাম তোমার বাবার জন্য। আমি বলেছিলাম, আপনার টাকা দেওয়ার পিছনে কোনো স্বার্থ আছে। সে বলল, আরে আপনি কি বলছেন? আমার আবার কি স্বার্থ? কাজের মহিলাটি বলল, এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। আরে আপনি টাকাগুলো রাখেন তো। কাজের মহিলাটি বলল, আমি মানুষের বাড়িতে কাজ করি, সংসার চালাই, কিন্তু কারো দয়া আমার পছন্দ না। আপনার টাকা আপনার হাতেই রাখুন। স্বপনের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি তাকে তার বাবার জন্য ঔষধ কিনার টাকা দিলাম, আর সে কিনা আমাকে সন্দেহ করেছে। স্বপন আসলে আমার কাছে কি চায় আমি এটা ভেবে পাচ্ছি না। একদিন তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে বললাম, ঠিক আছে, আপনার টাকা ফিরিয়ে দিয়েছি বলে আপনি আমার প্রতি রাগ করছেন। ঠিক আছে, আপনার টাকাগুলো দেন, আমি নিব। স্বপন তখন খুশি হয়ে বলল, আমি নিজেকে ধন্য মনে করতে পারলাম আপনাকে সাহায্য করে। কাজের মেয়েটি বলল, আপনি বলেছিলেন আপনি ঘরে একা থাকতে ভয় পান। আজ আমি আপনার ঘরেই থাকব। সে আরো খুশি হল। আমার কাছে মনে হলো সে যেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। সে এতটাই খুশি হয়েছিল। আমি আজ তাকে পরীক্ষা করার জন্যই তার ঘরে থাকতে রাজি হলাম। আমি নিচে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। স্বপন তখন বলল, আরে আপনি নিচে শুইতেছেন কেন? কাটে শুন। সে বলল, না, আমি কাজের মানুষ, আমাকে নিচেই মানায়। আমি নিচে থেকে আমার অভ্যাস আছে। আমি তারে এত করে বললাম, সে আমার কোনো কথাই শুনল না। নিচেই শুয়ে পড়ল। কাজের মহিলাটি কিছুক্ষণ পর নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি ভেবেছি সে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে, আর তাই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানতো কাজের মহিলাটি ঘুমের ভান করে শুয়ে আছে। আমি কাঠ থেকে নামলাম। নেমে ধীরে ধীরে দরজা দিকে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম এবং বাহির থেকে দরজা লক করে দিলাম। তারপর এই দিকে কাজের মহিলাটি বুঝতে পারল স্বপন রুম থেকে বের হয়ে গেছে। আর তাই সে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে বলল, আপনি আমায় এভাবে ঘরে বন্দি করছেন কেন? একটু পরে জানতে পারবে। হঠাৎ দেখলাম একটা দাড়িওয়ালা, মাথায় টুপি পরা, মনে হয় কোনো ধার্মিক লোক। স্বপন বলল, দেখুন তো ওনাকে চিনেন কিনা। আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম। সে আর কেউ না, আমি যাকে ডিভোর্স দিয়েছিলাম, সে মানে আমার সাবেক স্বামী। আমি বললাম, উনি এখানে আসলেন কেন? স্বপন তখন বলল, দেখুন, ও আমার বন্ধু ছিল, ও আগে খারাপ ছিল, এখন সে ভালো হয়ে গেছে। ওর ভুল বুঝতে পেরেছে, আর তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর আপনার ছেলেকে একবার দেখতে চেয়েছে। স্বপন বলল, আমার কোনো বোন নেই, তাই এই বাসায় আসার পর আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছিল না। আমি আপনাকে নিজের বোনের মতো মনে করি। এর আগে আপনাকে আমি বাজার খরচ দিয়েছিলাম, সেটা আমার টাকা ছিল না। আমার বন্ধু আমার পা ধরে বলল, তোর বাসায় আমার স্ত্রী কাজ করে, এটা দিয়ে কি আর সংসার চলে? আর তাই সে আমাকে টাকা দিয়েছিল যেন টাকাগুলো আপনাকে দেই। আর তাই আমি আপনার স্বামীকে খুঁজে বের করি এবং পরে জানতে পারি সে আমার ক্লাসমেট, আমার বন্ধু। আপনি তাকে ডিভোর্স দেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। আর সে বুঝতে পারে যে কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে ছাড়েন না। হয়তো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার বন্ধুর এই অবস্থা। সে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিন। এসব শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি হাউ মাউ করে কান্না করে দিলাম এবং তাকে ক্ষমা করে দিলাম। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি একজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু আমার পরিবার এতে রাজি ছিল না।
আমি তখন কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই আমার সেই ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু যাকে ভালোবাসতাম সে একটা জায়গায় থাকার কথা ছিল, কিন্তু তাকে সেই জায়গায় পেলাম না। হঠাৎ একটি লোক এসে তার বাড়িতে আমাকে নিয়ে যায়। সেই বাড়িতে ছিল একটা বুইড়া চাচা। বিপদে পড়ে তার বাড়িতে থাকতে গেলাম। বুইড়া চাচা একদিন আমার রুমে ঢুকে। তারপর যা হয়েছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি তোমাদের বলি। রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে একটা রাস্তার পাশে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি। 10টা বাজে আসার কথা থাকলেও সে এখনো আসেনি। ফোনও বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করেছে। এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না। আমাকে মেরে ফেলবে বাবা। এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপু কোন সমস্যা? আমরা কি কোনো সাহায্য করব? ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম, না, কোনো সমস্যা না। আপনারা জানতো ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, অনেকদিন পর আমরা একটা টাকার ব্যাগ তোমার হাতে দেখছি। এটা আমাদের দিলেই আমরা চলে যাব। আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম। কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরল। আরেকজন এসে আমার ব্যাগের টাকাগুলো হাইজ্যাক করার চেষ্টা করছিল। আমি হাতের ব্যাগটা কিছুতেই ছাড়তে চাইছিলাম না। আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই। কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই। আমি কিছুই বুঝতে পারলাম না। কি দেখে দৌড় দিল তারা? অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠন। চেহারা তা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। আমি ভাবলাম হয়তো কোনো বকাটে ছেলে হবে। তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব। হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পাকনি, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে। আমাকে আমার মতো যেতে দেন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না। কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক টাকার ব্যাগটা ছিনতাই হয়ে যেত। আমি এবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? আপনার এই ভাঙা চেহারা দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না। মুখে শুকনো একটা হাসি দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়াল। আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম। তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই। আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো। এখন আমি করতে পারি তোমার জন্য। আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে ভাইয়া। প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে, কিছুই বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। চাইলে আপনি রাখতে পারেন। তবুও আমাকে সাহায্য করেন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পাকনি? চাইলে আমি যে বাড়িতে থাকি সেখানে থাকতে পারা। কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পাকনি না ভাইয়া। আমার নাম অনামিকা। আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভাইয়া, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে ভাইয়া? আমিও কারো ভাইয়া না। আমার নাম পিরোজ। আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার অন্য কেন অপশনও নেই? বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা। মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে। মৃতরা মানে কি? সব আজে বাজে কথা বলছেন। দেখেন, আমাকে কিন্তু ভয় দেখাবেন না। এমনিতেই বিপদে আছি। ঠিক আছে, চলেন, আপনার বাসায় থাকব। আমার আর কোনো উপায় নেই। বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো। ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে হাঁটতে লাগলো। আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আমি যত দ্রুতই হাঁটছি না কেন পিরোজকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়েও অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলেও ততটা মাথায় নিলাম না। আচ্ছা পিরোজ ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে?
আজ 7 বছর যাবৎ আমি একাই থাকি। আমার কোনো ফ্যামিলি নেই। বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো। একটু ভয়ও করছে। একা থাকে সে। বুড়া লোকটা আমার ক্ষতি করবে না তো? এক মনে বলছে তাকে বিশ্বাস না করি। আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গা নেই। দেখি না গিয়ে কি হয়। টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখছি। আমায় ক্ষতি করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটবেলা আমিও অনেক দেখেছি। তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না। আমি অনেক ভালো ছেলে। আমি তো হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনল কিভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। পিরোজ ভাইয়া, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? এবার সে হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না। তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো। আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করল। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই। ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতেই সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, ওই যে 4 তলা বিল্ডিংটা দেখছা, আমি ওইখানেই থাকি। তুমি যাও বাড়িতে। সেখানে সেলিম চাচাকে পাবে। তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট। এই শহরে নতুন এসেছ। কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো। আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে। তাহলেই সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া? তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে। কাজটা শেষ করেই আমি চলে আসব। এখন যাও তুমি। যেভাবে বললাম সেভাবেই বলো তার কাছে। এই বলে পিরোজ ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ! এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে। কি আর করার, দেখি গিয়ে বাসায় জায়গা হয় কি না তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম। মনে পড়তেই আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা? কয়দিন এভাবে লুকিয়ে থাকব? আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই। বাবা সত্যিই আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসালাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞেস করল, কে তুমি? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম পিরোজ ভইয়ার কথা বলবো, যে উনি আমাকে পাঠিয়েছে, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো একই কথা। তখন আমি পিরোজ ভাইয়ার শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা খালি পড়ে আছে মানে যে কাউকে থাকতে দিব এমনটা না। এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে। সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে উনার হাতে দিলাম। এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একা একটা মেয়ে, বিপদে পড়েছ, তাই তোমাকে থাকতে দিচ্ছি। কিন্তু একটা শর্ত আছে। কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না। আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে। অনেক ক্লান্ত আমি। একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমেই থাকতে পারো তুমি। আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম। মনে হচ্ছে রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। ঝংকার ধরে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুলল। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। পিরোজ ভাইয়া রুমে বসে আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে অনামিকা, আসো আসো। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? আপনি তো বাহিরে ছিলেন। আমি এখানে, তুমি আজ এই রুমে থাকবে, আমি তোমাকে রুমটা দেখিয়ে দিতেই আগে থেকে বসেছিলাম। এই রুমে কেউ থাকতো না।
এই রুমটা খালি ছিল, আজ তুমি এখানেই থাকবে। আমি বললাম ঠিক আছে, আমি এখানে থাকব। তারপর ফিরোজ ভাই তার রুমে চলে গেলেন। কিন্তু আমার তো পেটে ক্ষুধা লেগেছে। আমি ফিরোজ ভাইয়ার রুমে গিয়ে বললাম, ভাইয়া একটু উঠেন তো, কথা ছিল। আমি মনে মনে ভাবছি ভাইয়া কি রাগ করে নাকি আবার। তখন আমার ডাক শুনে ভাইয়া উঠে পড়ল। আমি ভাইকে বললাম, ভাইয়া আমার পেটে ক্ষুধা লেগেছে, কিছু খাবার এনে দেন, খাবো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ফিরোজ ভাইয়া আমাকে খাবার এনে দিল, রুটির সাথে ডিম ভাজি আর ডাল। আমি খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। রাত যখন 2টা বাজে, এমন সময় চাচার ঘর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা মনে হচ্ছে কোনো মেয়েলি কণ্ঠের। আমি মনে মনে চিন্তা করলাম, এত রাতে আওয়াজ কেন, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি একবার মনে মনে ভাবলাম উঠে গিয়ে দেখে আসি। আবার ভয় কাজ করছিল মনের ভিতর, না থাক, ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। বাড়িতে দেখি কেহ নাই। ভাইয়া আর চাচা কাউকে খুঁজে পাচ্ছি না। এত বড় বাড়ি, রুমের অভাব নেই। আমি 7-5 ভেবে আমার রুমে গিয়ে বসে রইলাম। সকাল 10টা বাজে, অথচ এখন পর্যন্ত বাড়িতে কেহ নাই। আমি মনে মনে ভাবলাম এখান থেকে চলে যাই। আমার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্ল্যান করলাম। নিচে গিয়ে দেখি তালা লাগালো। আমি বের হতে পারলাম না। তারপর আমার রুমে আবার ফিরে আসলাম। এভাবে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। হঠাৎ দেখলাম চাচা চাঁদ থেকে নিচে নামছে। আমি বললাম, চাচা আপনি সারাদিন চাঁদে ছিলেন? চাঁদেই ছিলাম, আমি সারাদিন চাঁদে বসে থাকি। চাচা আমি তো সারাদিন কিছু খাইনি, আপনারা আমার খোঁজ রাখলেন না। চাচা বলল, দেখো মা, এ বাড়িতে তো রান্না হয় না, বাহির থেকে নিজেদের জন্য খাবার নিয়ে আসি। তুমি টাকা দিলে তোমার জন্য এনে দিতে পারি। আমি বললাম, ঠিক আছে, আমার জন্য কিছু খাবার এনে দিন হোটেলে থেকে। চাচা ভাত আর মাংস নিয়ে আইসেন। ঠিক আছে, আমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি ওয়াট করো। ঠিক আছে, যান। আমি আমার রুমে গিয়ে বসে রইলাম। হঠাৎ দেখি আমার জন্য খাবার নিয়ে হাজির ফিরোজ ভাইয়া। আমি বললাম, সারাদিন আমার তো একটু খোঁজ রাখেননি, আমি আছি নাকি মরে গেছি। ফিরোজ ভাইয়া বলল, দেখুন আমি আমার নিজের খুঁজেই ভালো করে রাখতে পারি না, সেখানে আবার তোমার। আচ্ছা, বেশি কথা না বলে খাবারগুলো খেয়ে নিন। ঠিক আছে, আপনি যান, আমি খাবার খেয়ে নিচ্ছি। তারপর হঠাৎ আবার খাবার নিয়ে হাজির চাচা। এই খাবারটা আমি টাকা দিয়ে আনলাম। আমি ফিরোজ ভাইয়াকে বললাম, ভাইয়া খাবারগুলো খেয়ে নিন। ফিরোজ বলল, আমি খেয়ে আসছি, ফ্রিজে রেখে দাও, পরে আবার খেয়ে নিও। রাত ঘনিয়ে আসছে, বাহিরে বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া। আমি আমার রুমে চলে গেলাম। শুয়ে পড়লাম। রাত 3টার দিকে আমি আবার সেই আওয়াজ শুনতে পেলাম। আসলে আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। এটা কিসের আওয়াজ আমি কিছুই বুঝতে পারি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অনুভব করলাম আমার রুমে কেউ প্রবেশ করেছে, আমায় ডাকছে। এই অনামিকা, উঠো উঠো, এত ঘুমালে চলবে। এই ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আমার ঘরে চাচা বসে আছে। আরে আশ্চর্য তো, চাচা আপনি আমার রুমে কিভাবে আসলেন? আমি তো দরজা লক করেছি, তাহলে দরজা খুললেন কিভাবে? আমি ভয় পেয়ে গেলাম। চাচা বলল, দেখো মা, তুমি একটা ছেলেকে ভালোবাসার জন্য মা বাবা ছেড়ে একটা অজানা বাড়িতে থাকছো, কত কষ্ট করছো, কিন্তু সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর তার জন্য তুমি এত কষ্ট করছো, নিজের পরিবারকে ত্যাগ করে চলে আসছো। আমি বলি কি, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, বাড়িতে চলে যাও। চাচা, আমি যাকে ভালোবাসি তার জন্য আমার জীবনটা দিতেও আমার কোনো দ্বিধা নেই। আমার বিশ্বাস সে একদিন আমার কাছে ফিরে আসবে। চাচা বলল, যদি ফিরে না আসে তাহলে কি করবে? তাহলে আর কি করব, সারা জীবন এভাবে কাটিয়ে দিব। আসলে তুমি একজন সত্যিকারের ভালো একটা মেয়ে। এ যুগে এরকম মেয়ে পাওয়া বড় কঠিন। চাচা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। চাচা, আপনার পরিবার নেই, এই ভাঙা পুরাতন বাড়িতে আপনি থাকেন। তখন চাচা বলল, জানো আমি কে? আমি হলাম তোমার ভালোবাসার মানুষ। মানে কি বলছেন চাচা? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি। চাচা তখন তার মেকআপ মুছে ফেলল এবং তার মাথায় যে পাকনা চুলগুলো ছিল সব অভিনয়ের চুল লাগানো হয়েছে। চুল যখন মাথা থেকে সরিয়ে ফেল, তখন আমি চমকে উঠিয়া তো দেখি আমার সিফাত, মানে আমি যাকে ভালোবাসতাম সেই আমার চাচা।
মানে আমার সাথে চাচার অভিনয় করছে। আমি তাকে একটা থাপ্পড় মেরে জিজ্ঞাসা করলাম, কেন তাহলে আমার সাথে এই অভিনয় করলে আমাকে কষ্ট দিলে? সিফাত বলল, তোমার সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। আমার বন্ধু বলল, এখনের মেয়েরা সত্যিকারে প্রেম করে না, যা বলে মুখে মুখে। তোমার কথাও বলেছিল তুমি আমায় নাকি সত্যি ভালোবাসো না। তখন আমার বন্ধুর সাথে বাজি ধরে বললাম, দেখতে চাস আমার অনামিকা আমার জন্য কি করতে পারে? তাদের সাথে আমি বাজি রেখে তোমার সাথে চাচার অভিনয় করে আমার বন্ধুকে দিয়ে এই বাড়িতে নিয়ে আসলাম এবং তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি জিতে গেলে অনামিকা। আর রাতে আমার রুমে তুমি যে আওয়াজটা শুনতে সেটা তোমাকে ভয় দেখানোর জন্য আমি টিভি ছেড়ে দিতাম। আর টেলিভিশন থেকে অদ্ভুত আওয়াজটা আসতো। এই কথাগুলো বলতে বলতে আমি লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। আর তুমি রাস্তায় যে বিপদে পড়েছিল সেটা আমার লোকজন দিয়ে অভিনয় করিয়ে আমার কাছে তোমাকে নিয়ে আসি। অনামিকা বলল, সবই বুঝলাম। আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে, আর কিছু পরীক্ষার বাকি আছে। আচ্ছা চলো দুজনে আমার বাড়ি ফিরে যাই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।